আচ্ছা, প্রত্যেককে ওয়েলকাম। সবাইকে শুভ সন্ধ্যা। সবাই আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা আর স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা একটু কনফার্মেশন করো, তারপর আমরা ক্লাস শুরু করব। সাউন্ড কি ঠিকঠাক পৌঁছাচ্ছে হ্যাঁ স্যার, তোমাদের কাছে? ঠিকঠাক আছে। আচ্ছা, বেশ, ধন্যবাদ। তো চলো, আজকে আমরা দুটো চ্যাপ্টার করব। আমি তোমাদের আগেই জানিয়ে রেখেছিলাম, একটা হচ্ছে আমাদের সংশোধনমূলক শিক্ষণ আর একটা হচ্ছে অনুশিক্ষণ। দুটোই বাংলা পেডাগজি সিলেবাসের পার্ট, ঠিক আছে? আচ্ছা, তার মধ্যে এই যে সংশোধনমূলক শিক্ষণ, এটা খুবই ছোট্ট একটা চ্যাপ্টার। তো এটা দিয়েই চলো আমরা প্রথমে শুরু করি। ওকে, চলো আমরা এখন শুরু করছি। যারা এর পরে জয়েন হবে তারা অবশ্যই রেকর্ডগুলো দেখবে তখন। তো দেখো, আমরা এই যে সংশোধনমূলক শিক্ষণ, এই অধ্যায়টা আমাদের বাংলা পেডাগজিতেও আছে, ইংরেজি পেডাগজিতেও আছে, রেমিডিয়াল টিচিং বলে। এছাড়া তোমরা এর আগেও মোটামুটি ডিএলএড করার সময় এই নামটার সাথে পরিচিত রয়েছো। তো সংশোধনমূলক শিক্ষণ কি বা রেমিডিয়াল টিচিং কি? ব্যাপারটা হয় কি, যে তুমি যখন কোনো একটা স্কুলে গিয়ে জব করছো, তুমি একজন টিচার হয়েছো, তো তুমি যখন পড়াচ্ছ, তোমার আন্ডারে 50 জন ছাত্রছাত্রী পড়ছে। বা তোমরা যেমন ধরো এখানে 18-20 জন জয়েন হয়ে পড়া করছো এখন। তো আমি কোনো একটা জিনিস যখন বোঝালাম, তখন প্রত্যেকটা ছাত্রছাত্রী সমানভাবে সেই ব্যাপারটাকে বুঝতে পারে না। হতে পারে যে কেউ খুব ভালোভাবে বুঝে গেল, এবং হতে পারে কোনো একজন ছাত্র সে কিছুই বুঝতে পারলো না। হ্যাঁ, তো সেই সমস্ত ছাত্র যারা শ্রেণীকক্ষে যে সাধারণ যখন যেসব পাঠদান করা হয়, সেই সব সাধারণ পাঠদানের পর যে সমস্ত ছাত্রছাত্রীরা সেই ব্যাপারটিকে বুঝতে পারে না তৎক্ষণাৎ, তাদেরকে দেওয়া হয় এই সংশোধনমূলক শিক্ষণ। সংশোধন কথার অর্থই বুঝতে পারছো, যে কিছু ভুল ভ্রান্তি হয়েছে সেটাকে আবার ঠিক করে নেওয়া। তো সেরকমই দেখো, প্রতিকার এর অন্য নাম রয়েছে, দেখো প্রতিকারমূলক শিক্ষণ যদি আসে, সেটিও এই একই জিনিস, ঠিক আছে? প্রতিকারমূলক শিক্ষণ বা ইংরেজিতে এটিকে আমরা রেমিডিয়াল টিচিং বলে থাকি। আর বাংলাতেই এর অন্য আরেকটা নাম হচ্ছে সংশোধনীমূলক শিক্ষণ। দেখো, সাধারণভাবে বিদ্যালয়ে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের আলাদাভাবে সাহায্য করাকে সংশোধনী পাঠ বা সংশোধনমূলক শিক্ষণ বলা হলো। যেমনটা বললাম যে আমি কোনো একটা জিনিস পড়ালাম, আমরা ধরো পেঁয়াজের তত্ত্ব পড়ালাম, সেই পেঁয়াজের তত্ত্ব 10 জনের মধ্যে 8 জন বুঝতে পারলো, 2 জন বুঝতে পারলো না। তো সেই 2 জনকে আমি আবার বললাম কি, যে তোমাদের জন্য কালকে সকালে 8টা থেকে আমি আবার একটা ক্লাস নেব, এবং সেই টাইমে তোমরা 2 জন ওখানে থাকবে, তোমাদেরকে আবার একবার আমি পেঁয়াজের তত্ত্ব বুঝিয়ে দেবো। তো এই যে 2 জনের জন্য আমি যে ওই যে আরেকটা এক্সট্রা ক্লাস নিচ্ছি আমি পরের দিন সকালে, এটাই হচ্ছে রেমিডিয়াল টিচিং বা সংশোধনীমূলক শিক্ষণ। খুব সহজ এটা, ঠিক আছে? দেখো, সংশোধনমূলক শিক্ষণ বলে যে কোনো বিদ্যালয়ে যে কোনো শ্রেণীতে এমন কিছু শিক্ষার্থী থাকে যারা সেই শ্রেণীর গড় মানের চেয়ে পিছিয়ে থাকে। অর্থাৎ আমরা জানি যে বুদ্ধাঙ্ক, আমাদের সাধারণ গড় যে বুদ্ধাঙ্ক 90 থেকে 110 হয়ে থাকে। এবার হতে পারে কারোর বুদ্ধাঙ্ক একটু কম রয়েছে, 85 রয়েছে, তো সে ব্যাপারগুলো একটু কম বুঝবে। তো সেই ধরনের মানে শিক্ষার্থী আমাদের শ্রেণীকক্ষে থাকতেই পারে। তো তাদের ক্ষেত্রে দেওয়া হয় এটা। দেখো, কোনো শিক্ষার্থী নির্দিষ্ট বিষয়ে শিখন সমস্যা চিহ্নিত করার জন্য পৃথক প্রচেষ্টাকে সংশোধনমূলক বা প্রতিকারমূলক শিক্ষণ বলে। দেখো, একজন ডাক্তারবাবু যেমন কোনো রোগীর রোগ নির্ধারণ করার পর তা নিরাময় করার জন্য বিভিন্ন ধরনের ঔষধ দেন, ঠিক সেরকম কোনো শিক্ষক বা শিক্ষিকা কোনো শ্রেণীকক্ষে যদি দেখেন কোনো শিক্ষার্থী কোনো বিষয়ে ঠিকমতো বুঝতে পারছে না, তাহলে তাকে পরবর্তী সময়ে সেই বিষয়ে আরও ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন। এটিকেই বলা হয় সংশোধনমূলক শিক্ষণ। এখানে চিকিৎসা বিজ্ঞানের সাথে বেশ ভালো একটা সম্পর্ক আমরা এখানে রাখতে পারবো বা রেখে মনে রাখতে পারবো সহজে। দেখবে, ধরো তোমার খুব শরীর খারাপ হলো, তো তুমি ডাক্তারবাবুর কাছে গেলে, সেখানে ডাক্তারবাবু প্রথমে কি করতে দেয়? ধরো তোমার জ্বর ছাড়ছে না, তো 7 দিন 8 দিন ধরে প্রচণ্ড জ্বর রয়েছে, প্রথমেই তোমার রক্ত টেস্ট করতে দেবে, তাই না? রক্তের রিপোর্ট করতে দেবে যে ডেঙ্গি আছে কিনা বা অন্য কোনো রোগ হয়েছে কিনা। তো সেই যে রক্ত রিপোর্ট করানো হলো এবং সেই টেস্ট করানো হলো, টেস্ট করার পর দেখা গেল কি না, সেই ব্যক্তির ডেঙ্গুর জ্বর হয়েছে। তো সেই কারণে জ্বর ছাড়ছে না, এবার সেই মতো ডাক্তারবাবু ডেঙ্গু জ্বরের ওষুধ তাকে দিল। এবার দেখো, ডাক্তারবাবুর সাথে এই টিচিংয়ের ক্ষেত্রে মিল কি? ঠিক এই একই জিনিস হয়। ডাক্তারবাবু যেমন কোনো একটা পেশেন্টের কি রোগ হয়েছে সেটা নির্ণয় করার জন্য কিছু টেস্ট করতে দেন, বলে না, টেস্ট করার জন্য রিপোর্ট, বিভিন্ন রিপোর্ট দেখাতে হয় ডাক্তারবাবুকে ছবি করার জন্য। তো ঠিক সেরকম এই শ্রেণীকক্ষে কোন ছাত্রছাত্রীগুলো ঠিকমতো আমার মানে পড়ানোটা বুঝতে পারছে না, তাদের জন্য একটা টেস্ট করানো হয়। সেই টেস্টটার নাম কেউ বলতে পারবে? কি টেস্ট করানো হয়? টিচাররা কি টেস্ট করে থাকেন? ডায়াগনস্টিক টেস্ট। একদমই তাই।
ডায়াগনস্টিক টেস্ট করে থাকেন। ঠিক আছে, চিকিৎসা বিজ্ঞানেও এই টেস্টটাকে ডায়াগনস্টিক টেস্টই বলা হয়, অর্থাৎ ডায়াগনিস করার জন্য যে কোন রোগ হয়েছে সেটাকে বোঝার জন্য এই টেস্ট করা হয়। ঠিক সেরকম শিক্ষা বিজ্ঞানেও এটাকে ডায়াগনস্টিক টেস্ট বলা হয়। নির্ণায়ক অভীক্ষা, এর বাংলা কি? নির্ণায়ক অভীক্ষা। অর্থাৎ কোন কোন ছাত্রছাত্রীগুলো ঠিকমতো বুঝতে পারেনি সেই জিনিসটাকে ডায়াগনিস করা হচ্ছে, নির্ণয় করা হচ্ছে। আর তারপরে ডাক্তারবাবু কি করলেন, যে সেই রিপোর্টগুলো দেখলেন, তারপরে বুঝলেন যে হ্যাঁ তার ডেঙ্গি জ্বর হয়েছে, তো তার মতো ওষুধ দিলেন। ঠিক সেরকম একটা শিক্ষক বা শিক্ষিকা সে যখন শ্রেণীকক্ষে নির্ণায়ক পরীক্ষা বা ডায়াগনস্টিক টেস্ট করবেন, তারপরে বুঝতে পারবেন যে এই দুজন বা এই তিনজন ঠিকঠাক বুঝতে পারেনি, তখন তিনি কি করবেন, তাদের জন্য ওই যেমন ডাক্তারবাবু ঔষধ দিলেন ডেঙ্গি জ্বরে, ঠিক সেরকম তাদের জন্য তিনি দেবেন রেমিডিয়াল টিচিং, সংশোধনমূলক শিক্ষণ। ঠিক আছে, দেখো শিক্ষার্থীদের পিছিয়ে পড়ার কারণ কি, কেন কেন শিক্ষার্থীরা কম বোঝে? সবাই তো সমান শিখতেই পারে, তার একাধিক কারণ রয়েছে। যে কোনো শিক্ষার্থীর স্মৃতিশক্তি কম হতে পারে। আমরা জানি প্রত্যেকটা মানুষ ইউনিক হয়ে থাকে, তাই না? প্রত্যেক মানুষের স্মৃতিশক্তি সমান হবে এমন তো নয়, তো কারো স্মৃতিশক্তি কম হতে পারে। দ্বিতীয়ত দেখো, শিক্ষার্থীদের মধ্যে অমনোযোগিতা থাকতে পারে, যে আমি যখন পড়াচ্ছি তখন কেউ অমনোযোগী হয়ে রয়েছে, তখন তার ফলে সে সেই বিষয়টা বুঝতে পারবে না। তৃতীয়ত হচ্ছে কম বোধ শক্তি বা আত্মবিশ্বাসের অভাব তাদের থাকতে পারে। চতুর্থত শিখনের প্রতি বিরক্তি বা অনীহা প্রকাশ তাদের হতে পারে। পঞ্চমত পারিবারিক সমস্যা থাকার কারণে ও শিক্ষার্থীরা পড়াশোনার প্রতি অমনোযোগী হয়। শারীরিক কোনো সমস্যা থাকতে পারে, হয়তো শরীর খারাপ তার সেই কারণে, বা সামাজিক একাধিক কারণে তার পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে। তো এই সমস্ত আরও প্রচুর কারণ রয়েছে, শুধু যে এই 7টি কারণ রয়েছে তা তো নয়, প্রচুর কারণ রয়েছে। এই সমস্ত কারণগুলোর জন্য একটা শিশু বা একটা শিক্ষার্থী সে হয়তো শ্রেণীকক্ষে সব কিছুকে ঠিকঠাক বুঝতে পারছে না। হ্যাঁ, এবার দেখো আমরা কাদেরকে এই প্রতিকারমূলক শিক্ষণ দেওয়া হবে না, সমস্ত শিক্ষার্থীকে অবশ্যই দেওয়া হবে না। দেখো, যে সমস্ত শিক্ষার্থীদের সাময়িকভাবে কোনো বিষয় বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাদের একাগ্রতার অভাবের কারণে তারা কোনো জিনিস যখন বুঝতে পারে না, তাদেরকেই এই প্রতিকারমূলক শিক্ষণ দেওয়া হবে। অর্থাৎ এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে একটা শ্রেণীকক্ষে আমরা সবাইকেই কিন্তু রেমিডিয়াল টিচিং দেব না, শুধুমাত্র তাদেরকেই দেবো যাদেরকে দরকার, তাই না? যেমন সব মানুষকে যেমন টিকা দেওয়া হয় না সেরকম, ওষুধ দেওয়া হয় না সেরকম। স্যার 7 নম্বরটা বুঝিয়ে দেন তো। দাঁড়াও, হ্যাঁ বলো, কি বললে বলো। 7 নম্বরটা। 7 নম্বর, সামাজিক একাধিক কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে। সামাজিক বিভিন্ন কারণ থাকতে পারে না, যে ধরো সমাজে এমন অনেক জায়গা রয়েছে যেখানে পড়াশোনাটাকে ছোট চোখে দেখা হয়। হ্যাঁ, সেখানে বলবে যে পড়াশুনো করে কি হবে, পড়াশুনো করে কে বড় লোক হয়েছে, তুমি মাঠে কাজ করো। হ্যাঁ, বা তুমি বাইরে কাজ করতে, বাইরে কাজ করতে চলে যাও, সৌদি আরব চলে যাও কাজ করতে, এরকম একাধিক দেখা যায়। হ্যাঁ, তো সেখানে ছোট ছোট বাচ্চাগুলো যখন 7-8-এ পড়ে তখনই তারা বাইরে চলে যায়, তো সমাজ থেকে তাদের এরকম বলা হয়, তাদের পাশের বাড়ির লোকজনগুলো। হ্যাঁ, তো সেই কারণেও তাদের পড়াশোনাতে ব্যাঘাত ঘটে। এটাই বলা হয়েছে যে সামাজিক কারণে আমাদের পড়াশোনাতে যখন ব্যাঘাত ঘটছে। ঠিক আছে, মনে রাখবে। এরপরে আসছে এই যে সংশোধনমূলক যে শিক্ষণ, সেটা ধাপ কি রয়েছে, অর্থাৎ আমরা যে সংশোধনী শিক্ষা দেব, সেখানে কোন কোন ধাপে আমরা এই শিক্ষাটিকে দিয়ে দেব, সেটাকে আমাদের দেখতে হবে। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস বলে রাখি, মনে রাখবে যদি কোনো রকম প্রশ্ন আসে এখান থেকে, এই জায়গাটা অনেকের ভুল হয়, যে এই যে সংশোধনমূলক শিক্ষণের কেন্দ্রবিন্দুতে কে থাকে, বলো তো কি হবে, টিচার হবে নাকি চাইল্ড হবে? সংশোধনমূলক শিক্ষণের কেন্দ্রে কে থাকবে? চাইল্ড। এই এই জিনিসটা কিন্তু মনে রাখবে, চাইল্ড শিক্ষার্থী। হবে সব সময়। হ্যাঁ, এবার এখানে অনেকে একটু বেশি ভেবে ফেলে এই ধরনের উত্তর পরীক্ষার হলে করতে গিয়ে। হ্যাঁ, তারা কি ভেবে ফেলবে যে এই যে সংশোধনীমূলক শিক্ষণ, সেটা তো টিচারই নির্ণয় করবেন যে কোন শিক্ষার্থীকে কেমন টিচ করানো হবে, রেমিডিয়াল টিচ দেওয়া হবে, সেই জন্য অনেকে টিচার করে ফেলে, কিন্তু না, মনে রাখবে এটা ভুল হয়ে যাবে কিন্তু। যে কোনো প্রকার শিক্ষণ যেটা আমাদের বর্তমান আধুনিক শিক্ষা ব্যবস্থায় গৃহীত হয়েছে, তার প্রত্যেকের কেন্দ্রবিন্দুতে রয়েছে শিশু। আচ্ছা, এবার দেখি আমরা সংশোধনীমূলক শিক্ষণের ধাপগুলো কি কি। প্রথম হচ্ছে দুর্বলতা চিহ্নিতকরণ, অর্থাৎ আমি যদি কাউকে রেমিডিয়াল টিচিং দিতে যাই, তাহলে প্রথম আমাকে কি দেখতে হবে, যে সেই শিশুটি বা সেই শিক্ষার্থী কোন কোন জিনিসে দুর্বল। দেখো, পরীক্ষা, বিভিন্ন পরীক্ষা হতে পারে, কুইজ হতে পারে, বা মুখে মুখে প্রশ্ন করে হতে পারে। হ্যাঁ, যেমন ধরো যে তোমাদের পরীক্ষা হয়, মক টেস্ট হলো ধরো 5টা বিষয়, দেখা গেল যে তোমাদের মধ্যে একজনের কি হচ্ছে না, অঙ্কে খুব
খুব কম নম্বর আসছে, 10 করে আসছে, বাদ বাকিগুলোতে 20, 22, 25 করে এলেও অঙ্কে বা ইংরেজিতে নম্বর কম আসছে, তার মানে সেটা দেখে বোঝা যাবে যে সেই শিক্ষার্থীর এই সাবজেক্টে দুর্বলতা রয়েছে, তাই না? এছাড়া বিভিন্ন কুইজের মাধ্যমে, মৌখিক প্রশ্নের মাধ্যমে আমরা দুর্বলতাকে চিহ্নিতকরণ করতে পারি। এটা হচ্ছে সংশোধনীমূলক শিক্ষণের, মনে রাখবে, প্রথম ধাপ, যে দুর্বলতাকে চিহ্নিতকরণ। দ্বিতীয়ত কি, কারণ নির্ণয়। এবার কারণটা দেখতে হবে যে কেন ওই শিক্ষার্থী দুর্বল বা ওই বিষয়ে নম্বর কম পাচ্ছে। হতে পারে যে তার শারীরিক তোমার শরীর খারাপ ছিল, সেই কারণে সে অঙ্ক ভালো করে পড়াশুনো করতে পারেনি বিগত 2 মাস, সেই কারণে তার নম্বর কম এসছে। বা এটাও হতে পারে যে তার ডিসক্যালকুলিয়া নামক ওই মানসিক রোগ আছে, সেই কারণে সে অঙ্কে দুর্বল, এটাও হতে পারে। তো যেটাই কারণ হোক, সেই কারণটাকে আমাদের খুঁজে বের করতে হবে এবং সেই কারণ অনুযায়ী আমরা কিন্তু সমাধান করব। তৃতীয়ত হচ্ছে উপযুক্ত পদ্ধতি নির্বাচন। শিক্ষার্থীর দুর্বলতার ধরন অনুযায়ী উপযুক্ত শিক্ষণ পদ্ধতি নির্বাচন করা হবে। অর্থাৎ কেমন দুর্বল, কিভাবে শেখালে শিক্ষার্থী ভালো করে বুঝতে পারবে, সেটা কিন্তু টিচার এখানে নির্বাচন করবেন। চতুর্থত কি, দেখো, ব্যক্তিগত মনোযোগ। প্রতিটি শিক্ষার্থী ব্যক্তিগতভাবে মনোযোগ দিয়ে শিক্ষা দেওয়া, অর্থাৎ যখন রেমিডিয়াল টিচিং দেওয়া হবে, মনে রাখবে সেখানে কিন্তু ওই 100 জন 200 জন শিক্ষার্থী থাকবে না সেখানে। কারণ এটা হচ্ছে শ্রেণীকক্ষে যখন সাধারণ পাঠদান হচ্ছে, তখন 100 200 জন শিক্ষার্থী থাকতে পারে, তাদের মধ্যে থেকে চুজ করে নেওয়া হবে যারা যারা বুঝতে পারেনি, হয়তো 10 জন, তো তাদেরকে নিয়ে হচ্ছে রেমিডিয়াল টিচিং। তো সেই ক্ষেত্রে যেহেতু শিক্ষার্থীর সংখ্যা খুবই কম থাকছে সেখানে, তাই তুমি অ্যাজ এ টিচার প্রত্যেকের ওপর খুব ভালো করে মনোযোগ দিতে পারছো, তাই না? মানে একটা কোনো শ্রেণীকক্ষে বা একটা কোনো ব্যাচে দেখবে স্টুডেন্ট কম থাকলে প্রত্যেকের ওপর মনোযোগ দেওয়া যায়। যেমন তোমরা এখন এই যে কমজন লাইভ ক্লাস করছো, এখানে প্রত্যেককে ধরে ধরে আমি জিজ্ঞেস করতে পারবো। এখানে যদি 2000 স্টুডেন্ট একসাথে লাইভ ক্লাস করে, তাহলে তখন কিন্তু সবাইকে ধরে ধরে কেউ কোনটা বুঝতে পেরেছে না পেরেছে জিজ্ঞেস করা হয় না, সম্ভব হয় না, তাই না? ঠিক সেরকম দেখো, ব্যক্তিগত মনোযোগ, এটা তো বললাম। পুনরাবৃত্তি, শিক্ষার্থীদের যাতে ভালোভাবে তারা বুঝতে পারে তার জন্য বিষয়বস্তু পুনরাবৃত্তি করা, অর্থাৎ পুনরায় আবার বুঝিয়ে দেওয়া, বুঝতে না পারলে অন্য রকম ভাবে বুঝিয়ে দেওয়া, এটা। আর মূল্যায়ন, শেষ হচ্ছে মূল্যায়ন। মূল্যায়ন মানে রেমিডিয়াল টিচিং দেওয়ার পর মনে রাখবে প্রথম হয় টিচ, প্রথম পড়ানো হলো, তারপরে কি হলো, যে তারপরে নেওয়া হচ্ছে ফিডব্যাক। ঠিক আছে, মানে কোনো একটা জিনিস পড়ানো হলো, পেঁয়াজের তত্ত্ব তোমাদের পড়ালাম, তারপর সেখান থেকে কয়েকটা প্রশ্ন করলাম, সেই প্রশ্নের যে উত্তরটা তোমরা দিচ্ছ সেটাই হচ্ছে আমার কাছে ফিডব্যাক। অর্থাৎ সেটা দেখে আমি বুঝতে পারবো যে তোমরা ঠিকঠাক সবাই বুঝতে পেরেছো কি পারোনি। দেখা গেল আমাদের দুটো ছাত্র কি করছে না, একটু ভুল ভুল উত্তর দিচ্ছে বা বেশিরভাগটাই তারা মনে হচ্ছে বুঝতে পারেনি, তো তখন সেটা থেকে আমি তাদেরকে দেবো কি, রিটিচিং, রিটিচ। ঠিক আছে, পুনরায় আবার তাদেরকে পড়ানো হবে সেটা। তারপরে পড়ানোর পরে আবার মানে এই যে রিটিচ, এটাই হচ্ছে রেমিডিয়াল টিচ, ঠিক আছে, এটাই সংশোধনীমূলক শিক্ষণ। তারপরে আসবে আমাদের ফিডব্যাক। তো এটা মনে রাখবে, শিখনের যে চক্র রয়েছে সেটা এইভাবে ঘোরে, শিখনের চক্র। ঠিক আছে, লার্নিং সাইকেল, প্রথমে টিচ করা হবে, পড়ানো হবে, পড়ানোর পর ফিডব্যাক নেওয়া হবে, টিচিং, ফিডব্যাক, রিটিচিং, রিফিডব্যাক। ঠিক আছে, টিচ স্যার অর্থাৎ, অনেক জায়গায় ফিডব্যাকের পরিবর্তে টেস্ট তো থাকে, টিচ টেস্ট, রিটিচ রিটেস্ট। হ্যাঁ, টেস্টের মাধ্যমেও তো সেই আমরা ফিডব্যাকই পাই, ওই একই জিনিস, তাই না? মানে ফিডব্যাক হচ্ছে, দেখো, আমি যদি মৌখিকভাবে তোমাকে জিজ্ঞেস করি পেঁয়াজের থিওরিতে কয়টা স্তর রয়েছে, তুমি সেটা মুখে মুখে বললে যে স্যার 4টি স্তর, এটা আমি এক প্রকার ফিডব্যাক পেলাম। আবার এটাই যখন আমি টেস্ট আকারে তোমার কাছে নেব, হ্যাঁ, তখন সেটা টেস্ট আকারে ফিডব্যাক তুমি জমা দেবে, যে তুমি যখন খাতায় পরীক্ষায় অ্যান্সার লিখেছো সেটা দেখেও আমি বুঝতে পারবো যে তোমার এই জায়গাটায় তোমার অসুবিধা আছে বা এই জায়গাটা বুঝতে পেরেছো। তাই এই ফিডব্যাকের জায়গায় অনেক সময় টেস্ট লেখা থাকতেই পারে। ঠিক আছে, তো এটা নিয়ে আমাদের চিন্তার কিছু নেই, সে একই জিনিস। তো প্রথম স্তর মনে রাখবে টিচিং সাইকেলের, প্রথমে টিচিং করতে হয় আমাদের, তারপরে ফিডব্যাক নিতে হয়। ফিডব্যাক নেওয়ার পর তুমি একজন টিচার হয়ে যদি তোমার মনে হয় যে এই স্টুডেন্টটাই এটি বুঝতে পারেনি, তখন তাকে দেওয়া হয় রিটিচিং। আর এই রিটিচিংই হচ্ছে রেমিডিয়াল টিচিং বা সংশোধনীমূলক শিক্ষণ। আর রিটিচিংয়ের পরে নেওয়া হয় যেটা, সেটা হচ্ছে রিফিডব্যাক। এবার বলো, এই রিফিডব্যাক নিয়েও তুমি দেখলে যে সে এখনো বুঝতে পারেনি, এই পর্যায়ে এবার তুমি আবার কোথায় ফিরে যাবে বা এই পর্যায়ে তুমি আবার কি করবে, কি করা উচিত বলো? রিফিডব্যাকের পরেও দেখা যাচ্ছে বুঝতে পারেনি সেই শিক্ষার্থী ব্যাপারটা, তখন কি হবে, কি মনে হচ্ছে বলো? বোঝা গেল নাকি আমি কি স্যার বলতে পুনরায় পুনরায় আবার বলা হবে, পড়ানো হবে স্যার। একদম, আবার তখন আমরা ফিরে চলে যাব রিটিচিং এ। ঠিক আছে, আবার ফিরে চলে যাব রিটিচে। তো মনে রাখবে কখনোই কিন্তু 100 বারও যদি বুঝতে না পারে,
তাহলে কিন্তু সেই শিক্ষার্থীকে ছেড়ে দেওয়া যাবে না, না বুঝিয়ে তাকে আবার মানে প্রথমে আমি পড়ালাম, তারপর তোমাদের প্রশ্ন করলাম, বলতে পারলো না কেউ একজন, তাকে আবার পড়ালাম, তারপরে আবার প্রশ্ন করলাম, সে আবারও বলতে পারলো না, তখন তাকে কি করতে হবে, আবার পড়াতে হবে, আবার প্রশ্ন করব, আবার যদি বলতে না পারে আবার তাকে পড়াতে হবে ভালো করে। ঠিক আছে, তো এইটা হচ্ছে সাইকেল পুরো। মানে আমরা কখনো ছেড়ে দিতে পারবো না, যে যা বুঝেছো বুঝেছো, এবার তুমি বুঝে নাও গা, মাসের শেষে মাইনেটা দিয়ে দেবে, আমি সরকারিভাবে মাইনে পেয়ে যাব, এইভাবে কিন্তু আমরা ছোট ছোট বাচ্চাদেরকে এইভাবে ছেড়ে দিতে পারবো না। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে মূল্যায়ন। এই যে তোমার সংশোধনীমূলক শিক্ষণের যে মূল্যায়ন, সেটাই হচ্ছে এই যে ফিডব্যাকগুলো। দেখো, শিক্ষার্থীদের অগ্রগতি মূল্যায়ন করা প্রয়োজনে পদ্ধতি পরিবর্তন করা হয়। ঠিক আছে, এবার দেখো সংশোধনীমূলক শিক্ষণের সুবিধা কি। আচ্ছা, আর একটা জিনিস মনে রাখবে, এই যে সংশোধনীমূলক শিক্ষণ, সেটা নির্দিষ্ট কোনো একটা পরিসর থাকে না। অর্থাৎ এটাকে যে কেবলমাত্র বিদ্যালয়েই দিতে হবে এমন কোনো কিন্তু বাধ্যবাধকতা থাকে না। তুমি খেলার মাঠেও এই ধরনের টিচিং করতে পারো, বা তোমার বাড়িতেও ছাত্রছাত্রীদের ডাকতে পারো, বা ছাত্রছাত্রীদের বাড়িতে গিয়েও তুমি পড়াতে পারো। যে কোনো জায়গায়, স্কুলে, খেলার মাঠে, অফ পিরিয়ডে, যে কোনো জায়গায় তুমি কিন্তু এই সংশোধনীমূলক শিক্ষণ দিতে পারো। তাই এটাকে আমাদের প্রথাগত শিক্ষার থেকে একটু আলাদাভাবেই দেখা হয়। এবার দেখো, সংশোধনমূলক শিক্ষণের সুবিধা কি থাকে না, শিক্ষার্থীদের শিক্ষাগত সমস্যা দূর হয় অবশ্যই। যারা যেটা বুঝতে পারে না তারা সেটা আবার পুনরায় বুঝতে পারে। দ্বিতীয়ত দেখো, শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। হ্যাঁ, মানে তারা যখন দেখছে যে হ্যাঁ, আমি স্কুলে গিয়ে স্যারের কাছে সেটা বুঝতে পারিনি, স্যারের কাছে পরে টিফিনে ফাঁকা পিরিয়ডে স্যার বুঝিয়ে দিল, আমি বুঝতে পারলাম, তো আমি পারবো না, এই জিনিসটা তাদের মধ্যে মনে হয় না। আত্মবিশ্বাস তাদের বৃদ্ধি পায়, তারা মনে করে যে হ্যাঁ, আমিও পারবো। 3 নম্বর কি, শিক্ষার্থীরা শিক্ষায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। দেখবে একটা জিনিস, যে যখন আমরা হাই স্কুলে পড়তাম, তখন কোনো একটা স্যারকে, ধরো অঙ্কের স্যারকে, খুব ভয় লাগতো। এবার সেই অঙ্কের স্যার যদি তোমার সাথে একটু ভালো করে কথাবার্তা বলতো কোনো দিন, সেদিন দেখতে মনে হতো যে হ্যাঁ, না, লোকটা কিন্তু খুব ভালো, তাই না, এরকম তো। সেটা কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীদের মনে হয়, সে তার বয়স হোক 14 বছর বা 4 বছর। যখন কোনো টিচার, সে যখন শিক্ষার্থীদের সাথে কথা বলবে, তাদের সাথে একটু বেশি সময় কাটাবে, তখনই কিন্তু সেই শিক্ষার্থীরা তাকে টিচার নামক এই যে ভয়, সেই ভয় থেকে বেরিয়ে বন্ধুর মতো ভাববে। তো এই জিনিসটা কিন্তু ওই বাচ্চাদের ক্ষেত্রেও হচ্ছে। ঠিক আছে, তার ফলে কি হচ্ছে, সক্রিয়ভাবে তারা অংশগ্রহণ করছে, তারা তাদের যে কোনো কাজে, যে কোনো মনের যে ভাব, সেগুলো স্যারের কাছে বা ম্যামের কাছে কিন্তু সক্রিয়ভাবে প্রকাশ করছে। তারপরে কি, শিক্ষক শিক্ষকরা শিক্ষার্থীদের, শিক্ষক শিক্ষার্থীর যে সম্পর্ক, ঠিক আছে, সেটা কিন্তু আরো ভালো হয়। এটা তো অবশ্যই একই জিনিস যেটা আগে বললাম। সংশোধনমূলক শিক্ষণের বিভিন্ন পদ্ধতি রয়েছে, তার মধ্যে ব্যক্তিগত তত্ত্বাবধান হতে পারে, মানে তুমি পার্সোনালি কাউকে পড়াচ্ছ একজনকে নিয়ে, তাকে রিটিচ করছো, সেটাও হতে পারে। দেখো, শিক্ষক একজন শিক্ষার্থীর সাথে একান্ত কাজ করে থাকে, মানে দেখা গেল শ্রেণীকক্ষে একজনই বুঝতে পারেনি, বাকি সবাই বুঝেছে, তো ওই একজনকে তুমি বললে কি, যে তুমি বিকেল বেলাতে একটু খেলার মাঠে এসো স্কুলের, বা তুমি আমার বাড়িতে এসো বিকেল বেলাতে, তোমাকে এটা বুঝিয়ে দেবো। তো তখন সেই শিক্ষার্থী স্যারের বাড়িতে গিয়ে বুঝিয়ে নিল, বা স্যার বিকেলে খেলার মাঠে গিয়ে শিক্ষার্থীকে বুঝিয়ে দিলেন। এইভাবে এটা হচ্ছে ব্যক্তিগত তত্ত্বাবধান, যেখানে অনলি একজন টিচার থাকবেন এবং একজন শিক্ষার্থীকে তিনি বুঝিয়ে দেবেন। ছোট দল হতে পারে, 4 জন 5 জন রয়েছে, তারা বুঝতে পারেনি, তাদেরকে একসাথে শিক্ষক তার বাড়িতে বা খেলার মাঠে বা অন্য কোথাও বুঝিয়ে দিলেন ব্যাপারটা আবার। তারপর হচ্ছে পিয়ার টিচিং। পিয়ার টিচিং খুব ইম্পর্টেন্ট, দেখবে ডিএলএড এ মাঝে মাঝে স্যাররা করতেন, ডিএলএড এর যে স্যাররা ছিলেন, তারা মাঝে মাঝে টিফিনের পর পিয়ার টিচিং এর একটা করে পিরিয়ড থাকতো। তো কিছু কিছু কলেজে থাকে, আমাদের যেমন কলেজটাই ছিল, আবার কিছু কিছু জায়গায় থাকে না। তো সেখানে কি করা হয়, যে একজন শিক্ষার্থী তখন কি করে, অন্যজনকে শেখায়। আবার অনেক সময় 5 জন 6 জন টিচার এসে একটা সাবজেক্টকে শিক্ষার্থীদেরকে সেটাকে শেখায়। এই উভয়ই কিন্তু পিয়ার টিচিং এর অন্তর্গত। মানে দেখা গেল যে যারা খুব ভালোভাবে বুঝতে পেরেছে পিয়াজের তত্ত্ব, তারাই এবার যারা বুঝতে পারেনি তাদেরকে বুঝিয়ে দিচ্ছে। কারণ আমরা জানি যে প্রত্যেকটা মানুষের বোঝানোর যে কৌশল, সেটা কিন্তু আলাদা। একজন মানুষের মধ্যে প্রচুর জ্ঞান রয়েছে, তার মানেই যে তার বোঝানোর কৌশল ভালো হবে এমন কিন্তু নয়। এমন অনেকজন রয়েছে প্রচুর কিছু জানে, কিন্তু তারা যখন সেই জিনিসটা বোঝাতে যায়, সেটা টাফ লাগে শিক্ষার্থীদের। আবার দেখা যেতে পারে যে খুব বেশি কিছু জ্ঞান নেই, কিন্তু তিনি যেটা বোঝান সেটা কিন্তু খুব সুন্দরভাবে বোঝাতে পারেন। তো সেই কারণে প্রত্যেকটা মানুষের যে বোঝানোর কৌশল আলাদা হওয়ায়, এবার আমি যদি বলি তোমাদেরকে, প্রত্যেককে যদি বলি যে পেঁয়াজের তত্ত্ব, সেটিকে বুঝিয়ে বুঝিয়ে বলো কাউকে, তো এক একজন এক এক রকম ভাবে বোঝাতে পারবে। এবার যেটাই শিক্ষার্থীদের উপকৃত হবে, তারা তারা সেটাকে কিন্তু চুজ করে নেবে। এটা হচ্ছে পিয়ার টিচিং, মানে দলগত শিখন, যেটা আমরা বাংলায় বলে থাকি। এরপর আসছে কম্পিউটার সহায়তা, যেটাকে আইসিটি বলা হয়। আইসিটি হলো একটা চ্যাপ্টার তোমাদের রয়েছে,
ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, আইসিটি, যেখানে কম্পিউটার ব্যবহার করা হয়, দেয়ালের মধ্যে প্রজেক্টর ব্যবহার করা হয়, এরকমভাবে মানে উন্নত প্রযুক্তির সাহায্য নিয়ে শিক্ষাদান করা হয়। তো এই সব ভাবগুলোতে, এই সব পদ্ধতিগুলোতে রেমিডিয়াল টিচিং দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, এবার দেখো সংশোধন, হ্যাঁ পিয়ার বলো। টিচিংটা পিয়ার টিচিং, পিয়ার টিচিং হচ্ছে কি, যে পিয়ার কথার অর্থ হচ্ছে দল। ঠিক আছে, দল, দলগত শিক্ষণ বলা হয় এটাকে। মানে সেখানে দুই রকমের হয়। প্রথমত হচ্ছে যেটা, সেখানে শ্রেণীকক্ষের মধ্যে থেকেই ধরো 4 জন স্টুডেন্টকে ডেকে নেওয়া হলো, সেই 4 জন স্টুডেন্টকে বলা হলো যে পিঁয়াজের তত্ত্বটা বাকিদেরকে একটু বোঝাও। তো তোমাদের মধ্যে থেকেই 4 জন মাইক্রোফোন অন করে পেঁয়াজের তত্ত্ব এবার বোঝাতে শুরু করলো, বাকিটা শুনছে। এটাই হচ্ছে দলগত শিখন বা পিয়ার টিচিং। ঠিক আছে, মানে বন্ধুদের মধ্যে থেকেই কেউ কোনো জিনিস বাকিদের বুঝিয়ে দিল। আবার এরকমও হতে পারে যে 3 জন 4 জন সিডিপি স্যার, তারা প্রত্যেকে এই আমাদের পিঁয়াজের তত্ত্ব সেটা তোমাদের বোঝালেন, সেটাও এক প্রকারের পিয়ার টিচিং। বুঝতে পারলে? আচ্ছা স্যার, ঠিক আছে। তোমরা মনে হয় দেখবে এই ডিএলএ ট্রেনিং করার সময় এগুলো করেছো, যেখানে বন্ধুরাই বোঝাতো কোনো কিছু পড়াতো। আচ্ছা, এরপর দেখো সংশোধনমূলক শিক্ষণে ব্যবহৃত উপকরণ কি কি ব্যবহার করতে পারি আমরা, সেই সব কিছু ব্যবহার করতে পারি যেগুলো আমরা একটা জেনারেল ক্লাসরুমে ব্যবহার করতে পারি। পাঠ্যপুস্তক ব্যবহার করা যাবে, কর্মপত্র, কর্মপত্র মানে সেই সমস্ত জায়গাগুলো যেখানে কাজ দেওয়া থাকে, দেখবে বাচ্চাদের থাকে না যে এরকমভাবে এখানে একটা এরকম পেজ আছে, এ লেখা আছে ড্যাশ সি, এই মাঝে বি লিখতে হবে, এরকম যে প্রশ্নপত্রের মতো, সেগুলোকেই কর্মপত্র বলা হয়। বিভিন্ন ধরনের অনুশীলনীর জন্য কর্মপত্র, যেখানে শিক্ষার্থীরা প্র্যাকটিস করতে পারবে। আর তৃতীয়ত কি, শ্রবণ দৃশ্য সহায়ক উপকরণ, যে কোনো রকমের টিএলএম ব্যবহার করতে পারি। এর মানে যে আমরা শুধু দৃশ্য সহায়ক উপকরণ ব্যবহার করতে পারবো না তা নয়, 3 রকমের টিএলএম ব্যবহার করতে পারি। ঠিক আছে, ভিডিও, অডিও, চিত্র, 2D 3D সমস্ত প্রকারের টিএলএম ব্যবহার করা যাবে। এরপর আসি ডায়াগনস্টিক টেস্ট নিয়ে। এর বাংলাটা কি, বাংলাটা মনে রাখবে নির্ণায়ক অভিক্ষা। এটা তো তোমাদের আগেই বলেই দিলাম, নির্ণায়ক অভিক্ষা। দেখো, ডায়াগনস্টিক টেস্ট শিক্ষার জগতের এক গুরুত্বপূর্ণ উপকরণ। এটি শিক্ষার্থীদের শেখার গতি, তাদের শক্তি এবং দুর্বলতা, কোন বিষয়ে তার অতিরিক্ত সাহায্যের প্রয়োজন রাখে তা নির্ণয় করতে ব্যবহৃত হয়। যেটা বললাম যে মানে কোন বিষয়ে শিক্ষার্থী দুর্বল, সেই টেস্টটা করা যায়। এটা কিভাবে করা যেতে পারে, এটা ওরালি করা যেতে পারে, মৌখিকভাবে করা যেতে পারে। যে আমি মুখে মুখে তোমাদের কয়েকটা প্রশ্ন ধরলাম বিভিন্ন বিষয় থেকে, দেখা গেল একজন বাচ্চা সে বাকি সব বিষয়গুলো বললেও ইংরেজিগুলো একটু আটকে যাচ্ছে, তার মানে তার ইংরেজিতে দুর্বলতা আছে, সেটা বুঝতে পারলাম। এটা রিটেন টেস্ট হতে পারে, লিখিতভাবে। ঠিক আছে, মক টেস্ট নেওয়া হলো, সেখানে দেখা যাচ্ছে একজন সে কন্টিনিউয়াস ইংরেজিতে নম্বর কম উঠছে, তার তার মানে সেখান থেকে বোঝা গেল তার ইংরেজিতে দুর্বলতা রয়েছে। এরকমভাবে দেখো, কেন এই ডায়াগনস্টিক টেস্ট গুরুত্বপূর্ণ। প্রথমত হচ্ছে ব্যক্তিগত শিক্ষার জন্য। দেখো, প্রতিটি শিক্ষার্থী অনন্য, অর্থাৎ প্রত্যেকেই ইউনিক, তাই না? ডায়াগনস্টিক টেস্ট শিক্ষককে প্রতিটি শিক্ষার্থীর জন্য ব্যক্তিগত শিক্ষার পরিকল্পনা তৈরি করতে সাহায্য করে। অর্থাৎ আমি যখন বুঝতে পারবো যে তোমাদের মধ্যে কে ভালো বুঝতে পারো সিডিপি, কার একটু বেশি ভয় লাগে, তখন তাকে তার মতো করে আমি বোঝাতে পারবো, তাই না? যার একটু বেশি ভয় লাগে, সিডিপি কঠিন লাগে, তাকে আরও সহজ উদাহরণ দিয়ে বোঝাতে পারবো। যারা একটু সিডিপিতে পাকা হয়ে গেছে, তাদেরকে আমি আর একটু অ্যাডভান্স লেভেলের এক্সাম্পল দিয়ে বোঝাতে পারবো। এরকমভাবে তো টিচার কি পারে, ব্যক্তিগতভাবে ধারণা পায় যে কোন শিক্ষার্থীকে কেমনভাবে বোঝালে সে বুঝতে পারবে। দ্বিতীয়ত হচ্ছে, শিখনের যে বিভিন্ন সমস্যাগুলো আছে সেগুলোকে চিহ্নিতকরণ করা যায়। কোনো শিক্ষার্থী যদি কোনো বিষয়ে অসুবিধা ভোগ করে, ডায়াগনস্টিক টেস্ট সেই সমস্যার মূল কারণ খুঁজে বের করা যেতে পারে। এই যে বললাম যে আমাদের যেমন যখন কোনো রোগ হয়, যেমন ডাক্তারবাবু আমাদের বিভিন্ন টেস্ট করতে দেন, সেরকমই যে রিপোর্ট করতে দেন, সেরকমই এখানে যে কারোর কোনো সমস্যা হলে কেন সমস্যা হচ্ছে, কেন সে অঙ্কে কম পাচ্ছে, কেন ইংরেজিতে কম নম্বর উঠছে, সেই জিনিসটাও খুঁজে আমরা বের করতে পারি এই ডায়াগনস্টিক টেস্টের মাধ্যমে। এতদূর পর্যন্ত বোঝা গেলে বলো, এবার খুব ছোট চ্যাপ্টার ছিল এটা, এবার আমরা এমসিকিউ গুলো করব। বোঝা গেছে পুরোপুরি? কারো কোনো সমস্যা আছে? না স্যার, ক্লিয়ার স্যার। ডায়াগনস্টিক টেস্টটা আরেকবার বলে দিন। ডায়াগনস্টিক টেস্টের বাংলা হচ্ছে নির্ণায়ক পরীক্ষা। এটা হচ্ছে সেই পরীক্ষা, যে পরীক্ষার মাধ্যমে তুমি বুঝতে পারবে যে কোন শিক্ষার্থীটার সমস্যা রয়েছে। আমি ধরো এই যে আজকের এক্ষুনি পড়ালাম সংশোধনমূলক শিক্ষা, এবার এর পিছনে যে প্রশ্নগুলো আছে দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলো যখন তোমাদের এক্ষুনি করাবো, এই প্রশ্নগুলো দেখেই তো আমি বুঝতে পারবো যে তোমাদের মধ্যে কোন স্টুডেন্টটা
খুব ভালো বুঝতে পেরেছো তো কারা তোমরা, এবং কারা কারা এখনো ভালো করে বুঝতে পারোনি, উত্তরগুলো দিতে পারছো না, দিচ্ছ না, বা দিলে ভুল হচ্ছে, তাই না? এইভাবেই যে পরীক্ষার মাধ্যমে, যে অভিজ্ঞার মাধ্যমে একজন শিক্ষক বা শিক্ষিকা তিনি বুঝতে পারেন যে শ্রেণীকক্ষে পাঠদানের পর কোন কোন স্টুডেন্টগুলো সেই পড়ানো বিষয়টিকে ভালো করে বুঝতে পেরেছে আর কারা পারেনি, সেই পরীক্ষাটিকেই ডায়াগনস্টিক টেস্ট বলা হয়। এটা অন্য কোনো পরীক্ষা নয়, এটা হচ্ছে মুখে মুখে কোনো প্রশ্ন করা হতে পারে, তাই না, লিখিত কোনো পরীক্ষা নেওয়া হতে পারে, এর মাধ্যমে বোঝা যায়, শুধু বোঝা যে কে কতটা বুঝতে পেরেছে। বোঝা গেল সৌভিক? ঠিক আছে, চলো এবার এমসিকিউ গুলো দেখা যাক। চলো অ্যান্সার গুলো করো। প্রথম 1 নম্বর প্রশ্ন, বলো অ্যান্সার। এক অপশন নম্বর, ডি। উপরের সবগুলি, অপশন ডি। এখানে অবশ্যই অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। দুই একটা বলো। ডি। শিশু, শিক্ষক, শিক্ষার্থী। শিক্ষক। শিক্ষার্থী, সরি, শিক্ষার্থী, শিক্ষার্থী। শিক্ষার্থী স্যার। শিক্ষার্থী। তাহলে ডি। এতবার বলার পরে ভুল হয়ে যাচ্ছে যে দু একজনের। 3 নম্বরটা বলো, সংশোধনমূলক শিক্ষায় কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? অপশন ডি। অবশ্যই এখানে উপরের অপশন, সবগুলো। হ্যাঁ। 4 একটা বলো। প্রশ্নগুলো খুবই সহজ হয়ে গেছে, আর একটু টাফ করতে হতো। এটাও অপশন ডি। হ্যাঁ, এটা অপশন ডি হবে। কিভাবে শেখানো হয় দেখো, বক্তৃতা করেও হবে, কারণ কি এবার মনে হতে পারে যে স্যার বক্তৃতা তো নেগেটিভ, তাহলে বক্তৃতা কেন, মানে যে জিনিসটা যেমন ভাবে যখন কাজে লাগবে সেটাকে সেইভাবেই শেখানো হয়, ঠিক আছে? আমরা ইংরেজি পেডাগজিতে পড়বো একটা ইলেকট্রিক মেথড বলে একটা মেথড রয়েছে, সেখানে প্রশ্ন জিজ্ঞাসা করা কার্যকলাপের মাধ্যমে, এখানে অপশন ডি হবে, মানে যখন শিক্ষার্থীরা যেমন ভাবে শিখতে ভালোবাসবে। আচ্ছা 5-এরটা বলো, সংশোধনমূলক শিক্ষার সুবিধা কি রয়েছে? অপশন ডি। এখানে ডি। অপশন ডি। 6-এরটা বলো। 5-এর ডি। অপশন বি। অপশন বি, বিভিন্ন ধরনের শিক্ষণ সামগ্রী। অপশন বি। 7-এরটা বলো। অপশন গ। অপশন ডি। না, অপশন ডি। অপশন ডি হবে। অপশন ডি। দেখো এখানে তথ্য প্রদান করতে হবে, অবশ্যই শিক্ষক টিচারকে ডাটাগুলো দিতে হবে, দ্বিতীয়ত হচ্ছে প্রশ্নের উত্তর দিতে হবে, আর ফেসিলিটেট তো করতেই হবে। অপশন ডি। 8-এরটা বলো। অপশন বি। সহযোগিতামূলক। হ্যাঁ, অপশন বি, সহযোগিতামূলক। অপশন ডি হবে সহযোগিতামূলক। 9 আর 10 এই দুটো একসাথেই বলে দাও, আশা করি পেরে যাবে। অপশন ডি। অপশন ডি। 9-এর ডি। হ্যাঁ, 10-এরটা বলো। 10-এর ডি। 10-এরটাও ডি হবে একদম। এটাও এটাও অপশন ডি। আছে। হ্যাঁ, মোটামুটি রেমিডিয়াল টিচিং এর বাইরে আর কিচ্ছু নেই। ইংরেজি এটা, এই পিডিএফটা ভালো করে পড়বে। ইংরেজিরও আমি একটা করাবো পেডাগজি ক্লাস রেমিডিয়াল টিচিং এর উপর, তবে সেটাই আর সমস্যা হবে না, মানে তখন আরো ভালো করে বুঝতে পারবে, যেহেতু বাংলাতে আমরা পড়ে নিলাম। বেশ, এবার আসি আমরা মাইক্রো টিচিং এ, অনুশিক্ষণ যেটা অনেকেরই মনে আছে, অনেকে ভুলে গেছো। মাইক্রো টিচিং এটা কি? আচ্ছা, এর সময়সীমা কত, কার কার মনে আছে? কত মিনিট আমরা মাইক্রো টিচিং করতাম, মনে আছে? 5 থেকে 7 5 থেকে মিনিট। 6 মিনিট। একদম। কারণ বিভিন্ন বইয়ে তো 5 বিভিন্ন থেকে 7 রকম, মিনিট। 7 থেকে 8 মিনিট। গড় এই 6 মিনিটকে ধরা হয়, অপশনে এই 6 থেকে 7 মিনিট এরকম দেয়। আচ্ছা, তো এই অনুশিক্ষণ এটা কাদের জন্য হয়েছিল? মাইক্রো টিচিং কাদের জন্য? অবশ্যই এটা টিচারদের জন্য। শিক্ষার্থী শিক্ষক। হ্যাঁ, টিচার এবং শিক্ষার্থী শিক্ষক। ট্রেনি টিচার, ট্রেন টিচার, সেই সমস্ত শিক্ষক যারা চাকরি পেয়ে গেছে, শিক্ষিকা শিক্ষকরা, এবং সেই সমস্ত যারা আমাদের তোমাদের মতো সবাই ট্রেনিং করছে। এর মূল আমাদের যে পার্সপেক্টিভ সেটা কি ছিল? সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। কোন স্কিল? টিচিং স্কিল, ঠিক আছে, মানে শিক্ষণের যে দক্ষতা সেটা বৃদ্ধি করা। তাহলে কি, যে দেখবে যে কোনো ক্রিকেট খেলার আগে ধরো বিরাট কোহলিকে দেখতে পাবে যে সবুজ রঙের একটা জাল টানিয়ে তার ভিতরে প্র্যাকটিস করছেন, তাই না, এরকম। বা বুমরাকে দেখতে পাবে সে এরকমভাবে বল ছোড়ার অভ্যাস করছে। তো সেরকমই ব্যাপার এখানে, অভ্যাস চর্চার মধ্যে সবাইকেই থাকতে হয়, ঠিক সেরকম টিচারদেরকেও। অর্থাৎ
এই অনুশিক্ষণে হচ্ছে যেখানে আমরা ধরো প্রত্যেকে টিচার বা ট্রেনি টিচার যারা ট্রেনিং করছি টিচার হওয়ার জন্য বা করেছি, তো সেই টাইমে কিভাবে আমরা আমাদের স্কিলকে আরও বেশি ডেভেলপ করতে পারবো, আমাদের শিক্ষণের দক্ষতাকে কিভাবে আরও বেশি উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবো, যাতে আমরা সহজে শিক্ষার্থীদের সব কিছু বোঝাতে পারি, সেই জন্য এই অনুশিক্ষণ এই পদ্ধতিটা আবিষ্কার হয়েছিল। ঠিক আছে, দেখো আধুনিক শিক্ষা ব্যবস্থায় অনুশিক্ষণ বা মাইক্রো টিচিং হলো একটি দক্ষতা ভিত্তিক শিক্ষণ পদ্ধতি। দক্ষতা এখানে কাদের দক্ষতা বৃদ্ধি পাবে? অবশ্যই টিচারের, এখানে কিন্তু চিলড্রেনের কোনো রকম ভূমিকা নেই। হ্যাঁ, তবে এই যে পদ্ধতি সেটা অবশ্যই চাইল্ড সেন্ট্রিক একটা পদ্ধতি। দেখো এখানে মাইক্রো শব্দটি গ্রিক শব্দ মিক্রো থেকে এসেছে, যার অর্থ হলো খুব ছোট। মাইক্রো মানে ছোট আমরা জানি, আর টিচিং মানে তো জানি শিক্ষাদান করা, অর্থাৎ খুব ছোট্ট আকারে শিক্ষাদান করা। মনে রাখবে যে এখানে কোনো একটা বড় ক্লাসরুমের যে শ্রেণীকক্ষের পরিবেশ সেটাকে ছোট আকারে যেহেতু তুলে ধরা হয়, সেই জন্য এটাকে স্কেল ডাউন টিচিং অ্যাপ্রোচ বলা হয়। স্কেল ডাউন, স্কেল ডাউন কি? স্কেল ডাউন পদ্ধতি হচ্ছে সেই পদ্ধতি যেখানে আমরা বিশাল বড় কোনো একটা টপিককে ছোট্ট টপিকে কনভার্ট করে ফেলি। ঠিক আছে, যেমন ধরো কি বলবো যে হ্যাঁ, ক্লাস থ্রির প্রথম বাংলা ক্লাস থ্রির পাতাবাহার বইয়ের একদম প্রথম গল্প হচ্ছে সত্যি সোনা। তো সেই গল্পটা দেখবে মোটামুটি 4-5 পেজের একটা গল্প। এবার সেটাকে যদি তুমি মাইক্রো টিচিংয়ে ডেমো দিতে যাও, সেটাকে তো ওই 4-5 পেজকে তো একসাথে করা যাবে না, তাহলে তো 6 মিনিটের অনেক বেশি হয়ে যাবে। তো সেই কারণে সেটাকে ছোট্ট অংশে পরিণত করে নিতে, মানে জিস্ট সারমর্মটাকে বের করে নিতে হয়। সেই কারণে এই টিচিং মেথডকে বলা হয় স্কেল ডাউন টিচিং মেথড। ঠিক আছে, স্কেল ডাউন মানে হচ্ছে বড় কোনো তথ্যকে ছোট করে নেওয়া। ঠিক আছে, দেখো এই পদ্ধতিতে শিক্ষণ সংক্রান্ত সব কৌশলগুলোকে একত্রে আয়ত্ত না করে অনুশীলনের মাধ্যমে একটি করে কৌশল একবারে আয়ত্ত করা। আচ্ছা বলো তো, তোমরা কটা স্কিল পড়েছিলে? মনে পড়ছে? ফার্স্ট স্কিল, 5টা। সেকেন্ড স্কিল করে, হ্যাঁ 5খানা 5টি। স্কিল আমরা পড়েছিলাম। এবং দেখবে যখন তোমরা ট্রেনিং করছিলে, স্যার ম্যামরা যখন তোমাদের এই স্কিলগুলো সম্পর্কে শেখাচ্ছিলেন, একই দিনে কি 5টা স্কিল শিখিয়েছিলেন? না, প্রথমে ফার্স্ট স্কিল তোমাদের শেখালেন, তারপর সেকেন্ড স্কিল সেটা ডেমোস্ট্রেশন হলো, তারপর থার্ড স্কিল হলো, তারপরে ফোর্থ স্কিল, তারপরে লাস্টে ফিফথ স্কিল। তো এরকমভাবে আস্তে 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 আমরা শিখতে শিখতে এসেছি। তো এই 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 শিক্ষণ পদ্ধতিতে এটাই বলানো হচ্ছে যে এই যে 5 প্রকারের দক্ষতা রয়েছে, শিক্ষণ দক্ষতা 5টা স্কিল রয়েছে, তো সেই 5টা স্কিলকে আস্তে আস্তে আয়ত্ত করা হয়ে থাকে। ঠিক আছে, এবার এখানে বলবে আহ, যে এই এই যে আমরা যখন মানে মেন যখন শ্রেণীকক্ষে পাঠদান করাবো, তখন কিন্তু এই 5টা স্কিলকে একই সাথে ব্যবহার করব। অর্থাৎ সেখানে আমরা থার্ড স্কিলও ব্যবহার করব, যে শিক্ষার্থীরা যাতে প্রশ্ন করতে উৎসাহিত হয়, ঠিক তখনই আমরা ফিফথ স্কিলও ব্যবহার করব, নাচ গান ছন্দ এইসবের মাধ্যমে পড়াবো। মানে 5টা স্কিলকে একসাথে মিশিয়ে আমরা রিয়েল ক্লাসরুমে ক্লাস নেব। কিন্তু আমরা যখন শিখেছি তখন দেখবে আস্তে আস্তে শিখেছি, একে একে শিখেছি, একটা একটা করে, তাই না? দেখো অনুশীলনের মাধ্যমে একটি করে কৌশল একবারে আয়ত্ত করা হয়ে থাকে, একটা করে কৌশল একবারে আয়ত্ত করেছি আমরা। অর্থাৎ অনুশিক্ষণ এমন এক প্রকারের নিয়ন্ত্রিত শিক্ষণ পদ্ধতি যার মাধ্যমে নির্দিষ্ট শিক্ষণ দক্ষতাগুলোকে বারবার অনুশীলনের দ্বারা আয়ত্ত করা হয়ে থাকে। আমাদের নির্দিষ্ট কিছু শিক্ষণ দক্ষতা থাকে, যে 5টা আমরা দক্ষতা পড়েছি, 5টা স্কিল পড়েছি, ফার্স্ট স্কিল, সেকেন্ড স্কিল, থার্ড স্কিল, এইভাবে। তো সেই 5টা শিক্ষণ দক্ষতাকে আমরা আয়ত্ত করে থাকি। মনে রাখবে এই যে অ্যালেন, এই অ্যালেন নামটা কেন বিখ্যাত অনুশিক্ষণের সঙ্গে? নিশ্চয়ই জানো অ্যালেন স্যার, তিনি এই অনুশিক্ষণকে নিয়ে এসেছিলেন। অ্যালেন অ্যান্ড ইভ তাদের মতে মাইক্রো টিচিং ইজ এ সিস্টেম অফ কন্ট্রোল প্র্যাকটিস দ্যাট মেক্স টু কনসেন্ট্রেট অন স্পেসিফিক টিচিং বিহেভিয়ার। অর্থাৎ মাইক্রো টিচিং যেটা, স্যার, হ্যাঁ বলো। স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে? যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। স্যার হয়তো নেটওয়ার্ক শেষ হয়ে গেছে, মানে যাচ্ছে না আই স্যার। ডাটা শেষ হলে মানে অটোমেটিক স্ক্রিন অফ হয়ে যায়, আমার না না, এরকম হয়েছিল কে তো। শিল্পা বলে স্ক্রিন শেয়ার করেছিলেন। ও আচ্ছা আচ্ছা, তাহলে অন্য কারো শেয়ার হয়ে গেছে, দাঁড়াও এই অপশনটা বন্ধ করে দিই আমি। ঠিক আছে, বেশ। আর কেউ দেখো স্ক্রিন শেয়ার করতে পারবে না, ওটা মাঝে মাঝে ভুল করে হাত লেগে হয়ে যায়। বেশ, তো দেখো এই যে অ্যালেন, তো ডিডাব্লিউ অ্যালেন তিনি এই মাইক্রো টিচিংকে নিয়ে আসেন। তো সেই মাইক্রো টিচিং সম্পর্কে তিনি কি বলছেন, এটা এমন একটা পদ্ধতি যেখানে টিচাররা কি করে নিজেদের দক্ষতা বৃদ্ধি করে। ঠিক যেরকম আগেকার দিনে যুদ্ধ করার আগে যুদ্ধ অভ্যাস হতো, তাই না? ঠিক সেরকম আমাদের ভারতীয় সেনা বা যে কোনো দেশের সেনা দেখবে মাঝে মাঝে প্রত্যেক বছর যুদ্ধ অভ্যাস করে, সৈন্য অভ্যাস বলা হয় সেটাকে। ঠিক সেরকম টিচারদেরও এই অভ্যাসের দরকার, সেটাই হচ্ছে মাইক্রো টিচিং।
দেখো, নির্দিষ্ট কোনো শিক্ষামূলক আচরণে মনোযোগী কেন্দ্রীভূত করে নিয়ন্ত্রিত পরিবেশে পাঠদানের কৌশলকে অনুশিক্ষণ বলে। তো 1963 সালে আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক, এই নামটা খুব ভালো করে মনে রাখবে, ডক্টর ডি.ডব্লিউ. অ্যালেন, তিনি সর্বপ্রথম এই শিক্ষণ পদ্ধতিটি আবিষ্কার করেন। তো পরীক্ষায় যদি প্রশ্ন আসে মাইক্রো টিচিং আবিষ্কার করেন কে বা পথপ্রদর্শককে, ভারতীয় নন কিন্তু প্রথম, তো তিনি তখন কিন্তু ডি.ডব্লিউ. অ্যালেন হবে তার নাম। কিন্তু পদ্ধতিটি সার্থকভাবে প্রয়োগ করতে কিছুটা সময় লাগে। তিনি যখন প্রথম এই পদ্ধতিটা আবিষ্কার করেছিলেন, আমরা এখন যেমন 5টা স্কিল পড়ছি, তখন তিনি 14টা স্কিলের কথা বলেছিলেন, মনে রাখবে, প্রথম 14খানা স্কিলের কথা তিনি বলেছিলেন। ঠিক আছে। আচ্ছা, পরবর্তীকালে ক্যালিফোর্নিয়ার ফার ওয়েস্টার্ন ইউনিভার্সিটি আরও 4টি দক্ষতা কথা উল্লেখ করেছে। ঠিক আছে, তাহলে 14+4, প্রথমে 18খানা স্কিল ছিল আমাদের মাইক্রো টিচিংয়ের মধ্যে। তারপরে এটা আমাদের এনসিইআরটি আস্তে আস্তে 5টা স্কিলে আমাদের এটাকে নিয়ন্ত্রিত করেছে। ঠিক আছে। আচ্ছা, এবার এই স্কিলগুলো কি ছিল এগুলো এত মনে রাখার দরকার নেই, মানে বর্তমান স্কিল কি কি রয়েছে সেগুলো মনে রাখবে, কিন্তু আগে কি ছিল সেগুলো মনে রাখার দরকার নেই। তো এগুলো দেখতে পাচ্ছ, এই দেখা এই যাচ্ছে না। স্কিলগুলো ছিল। তো ভারতবর্ষের বিদ্যালয়ের মধ্যে মনে রাখবে এই লাইনটা, যে ভারতবর্ষে মাইক্রো টিচিং প্রথম কে আনে, 1967 সালে ডি.ডি. তিওয়ারি তিনি প্রথম ভারতবর্ষের বিদ্যালয়গুলোর মধ্যে মাইক্রো টিচিংকে নিয়ে আসেন। তাহলে যদি সারা পৃথিবীর মধ্যে বলা হয় তাহলে হচ্ছে ডি.ডব্লিউ. অ্যালেন, আর যদি অনলি ইন্ডিয়াতে বলা হয় তাহলে ডি.ডি. তিওয়ারি। ঠিক আছে, ভারতবর্ষে নিয়ে আসেন। স্ক্রিন ছোট দেখা যাচ্ছে। স্ক্রিন ছোট দেখা যাচ্ছে, দাঁড়াও পিন করি। আমাদের স্যার দেখা যাচ্ছে না। এবার দেখো তো, এখন হ্যাঁ হ্যাঁ, ঠিক এখন আছে, ঠিক হয়েছে। বেশ। হ্যাঁ তাও স্যার হচ্ছে না। হচ্ছে না? স্যার আমরা দেখতে পাচ্ছি না কেন? হ্যাঁ স্যার, আমার দেখা যাচ্ছে। আচ্ছা, যারা দেখতে পাচ্ছ না একবার লেফট হয়ে রিজয়েন করে দেখো তো, সৌভিক, নাসরিন, তোমরা সবাই। আসমিনা, প্রবলেম হচ্ছে না দেখা যাচ্ছে? আসমিনা দেখতে পাচ্ছ? স্যার আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। বেশ, যারা পাচ্ছ না তারা লেফট হয়ে একবার রিজয়েন করো। তো এটা দেখো, ভারতবর্ষের মধ্যে এই অনুশিক্ষণ প্রথম নিয়ে আসেন ডি.ডি. তিওয়ারি, আর ডি.ডব্লিউ. অ্যালেন তিনি প্রথম এইটা আবিষ্কার করেছিলেন। এবার আমরা আসি উদ্দেশ্যের দিকে। তো অনুশিক্ষণের যে সমস্ত উদ্দেশ্য বা অবজেক্টিভগুলো রয়েছে মাইক্রো টিচিংয়ে, সেগুলো কি? প্রথম এবং একমাত্র এর উদ্দেশ্য হচ্ছে শিক্ষকদের, শিক্ষক শিক্ষিকাদের এবং হবু শিক্ষক শিক্ষিকা যারা রয়েছে তাদেরকে তাদের দক্ষতা বৃদ্ধি করা। দেখো, শিক্ষকদের, এখানে শিক্ষার্থী শিক্ষক মানে সেই সমস্ত শিক্ষার্থী যারা শিক্ষক হওয়ার জন্য ট্রেনিং করছে। ঠিক আছে, তাদের মধ্যে আরোপিত শর্তাবলী অনুযায়ী নতুন নতুন শিক্ষণ দক্ষতার সম্প্রসারণে সাহায্য করা। দ্বিতীয়ত হচ্ছে শিক্ষার্থী শিক্ষকদের একগুচ্ছ শিক্ষণ দক্ষতার জ্ঞান অর্জনে সহায়তা করা। শিক্ষার্থী শিক্ষকদের শিক্ষাদানকালে দৃঢ়তা অর্জনে সহায়তা করা। শিক্ষার্থী শিক্ষকদের কাঙ্ক্ষিত আচরণের পরিসর বৃদ্ধিতে সহায়তা করা। কাঙ্ক্ষিত নয় এমন আচরণ এবং আচার আচরণগুলোকে সংশোধনে সাহায্য করা। তোমরা একটা জিনিস দেখে থাকবে যে ইন সার্ভিস বলে দেখবে অনেকে ট্রেনিং করেছে, বিশেষ করে যারা 2018 থেকে 2020 সালে ডিএলএড করেছো, মানে এই বছর বা তার আগে 15-17 ব্যাচ হতে পারে, 14-18, 14-16 হতে পারে। ঠিক আছে, তো সবাই তাদের সঙ্গে মোটামুটি একটা নির্দিষ্ট সংখ্যক ইন সার্ভিস টিচাররাও ট্রেনিং করতেন, তাই না? মানে তারা চাকরি পেয়ে গেছেন, চাকরি পাওয়ার পরে ট্রেনিং করছেন। তো ঠিক এই দক্ষতাগুলোর বিকাশ ঘটানোর জন্যই সরকার থেকে কিন্তু তাদেরকে ট্রেনিং করানো হয়েছে। তো তারপরে কোনো কোনো কলেজ দু একজন ছিলেন, তবে বেশিরভাগটা 19-21 সেশনের পর থেকে আর সেরকম ইন সার্ভিস সেরকম দেখা যায় না। তো এই সমস্ত যে দক্ষতাগুলো আছে সেইগুলোর জন্যই কিন্তু তাদেরকে আবার পুনরায় এই ট্রেনিংয়ে পাঠানো হয়েছিল, কারণ এর আগে ডিএলএড লাগতো না প্রাইমারি টিচার হওয়ার জন্য। দেখো, অনুশিক্ষণের বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে। তো শিক্ষার্থীর সংখ্যা, পঠন পাঠনের সময়, পঠন দক্ষতা, এই 3 দিক থেকে বিচার করে অনুপাঠ পরিকল্পনাকে একটি সরলীকৃত, ক্ষুদ্র ও সীমিত শিক্ষণ প্রক্রিয়া রূপে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ একটা বিশাল বড় শ্রেণীকক্ষের রিয়েল পরিবেশকে ক্ষুদ্র আকারে যেন তুলে ধরা হয়েছে। ঠিক যেরকম একটা বিশাল বড় পুকুরের বাস্তুতন্ত্রকে ছোট্ট একটা অ্যাকোয়ারিয়ামের মধ্যে তুলে ধরা হয়, মাছ থাকে সেখানে, শ্যাওলা থাকে, এরকম ঠিক সেই একই জিনিস।
ঠিক আছে, এটা যেন একটা প্রতিচ্ছবি। দেখো বিভিন্ন মনোবিদ এবং শিক্ষাবিদদের গবেষণা ও বিশ্লেষণ থেকে অনুশিক্ষণের কয়েকটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা যায়। যেমন এই যে অনুশিক্ষণ, এটা একটা স্বাভাবিক শিক্ষণ প্রক্রিয়া। অনুশিক্ষা সাধারণ শিক্ষণ প্রক্রিয়ার মতোই স্বাভাবিক এবং বাস্তব। এটি কোনো যান্ত্রিক শিক্ষণ প্রক্রিয়া নয় যে কেবলমাত্র তোমাকে মুখস্থ করানো হবে না বুঝিয়ে, তেমন নয়। কারণ শিক্ষণের সকল উপাদানই এখানে বর্তমান থাকে, যেমন শিক্ষক থাকে এখানে, শিক্ষার্থী থাকে এখানে, এবং বিষয়বস্তু বা পাঠ্যক্রম থাকে। এই তিনটে জিনিসকে মনে রাখবে। এই যে শিক্ষক, শিক্ষার্থী এবং পাঠ্যক্রম, এই তিনটে জিনিসকে শিক্ষার তিনটে মেরু বলা হয়। শিক্ষক, শিক্ষার্থী এবং কারিকুলাম, পাঠ্যক্রম, এই তিনটে ছাড়া শিক্ষণ প্রক্রিয়া হয় না। দ্বিতীয়ত দেখো, শিক্ষণ দক্ষতার প্রশিক্ষণ হয়। এটি শিক্ষক প্রশিক্ষণের একটি উল্লেখযোগ্য কৌশল, যার মূল উদ্দেশ্য হলো নিয়ন্ত্রিত চর্চার মাধ্যমে শিক্ষার্থী শিক্ষকের শিক্ষণ দক্ষতার যথাবিহিত অর্জন ও বিকাশ ঘটানো। অনুশিক্ষণ শিক্ষকের আচরণের উন্নতি ঘটায়, অর্থাৎ শিক্ষকের শ্রেণী শিক্ষণের ক্ষমতা বিকশিত হয়, অর্থাৎ ক্লাসরুম কন্ট্রোল করার স্কিলগুলো ডেভেলপ হয়, ক্লাসে পড়ানোর স্কিলগুলো ডেভেলপ হয় এর ফলে। তৃতীয়ত কি, বিশ্লেষণাত্মক পদ্ধতি। এটা অনুশিক্ষণ পদ্ধতিটি বিশ্লেষণাত্মক, কারণ এখানে শিক্ষণ পরিস্থিতি বিশ্লিষ্ট একটি ক্ষুদ্র অংশের উপর গুরুত্ব দেওয়া হয়। এই শিক্ষণ পরিস্থিতিকে শিক্ষকের অন্যান্য আচরণগুলো না প্রকাশিত হলেও সাময়িকভাবে সেগুলো গৌণ থাকে। অর্থাৎ এখানে যেটা বললাম, স্কেল ডাউন মেথড বললাম না, সেটাই। যেখানে তোমাকে একটা দেখো বড় কোনো গল্পকে সেটাকে বিশ্লেষণ করে নিতে হবে, অর্থাৎ ছোট ছোট অংশে ভেঙে নিতে হবে। এবার সেই ছোট ছোট অংশে বিশ্লেষণ করার পর, ভেঙে নেওয়ার পর, সেখান থেকে সেই গল্পের সার বস্তু যেটা, সেটাকে 6 মিনিট সময়ের মধ্যে উপস্থাপন করতে হবে, তাই না? তো সেই কারণে এটা একটা বিশ্লেষণাত্মক পদ্ধতির মধ্যে আসছে। নিয়ন্ত্রিত শ্রেণী শিক্ষণ এটা রয়েছে। নিয়ন্ত্রিত কেন? কারণ এখানে অবাধ ছাত্রছাত্রী থাকে না, তাই না? যেমন আমাদের একটা সাধারণ ক্লাসরুমে সেখানে ছাত্রছাত্রীর তো কোনো লিমিটেশন নেই, সেখানে 100 জনও থাকতে পারে, 200 জনও থাকতে পারে। কিন্তু এই অনুশিক্ষণের ক্ষেত্রে কিন্তু মাত্র 6 থেকে 10 জন শিক্ষার্থী থাকে, তার বেশি থাকলে সেটাকে অনুশিক্ষণ বলা যায় না। আবার সময়ের ক্ষেত্রেও আমাদের এখানে কিন্তু একটা বাধ্যবাধকতা থাকে যে 6 থেকে 8 মিনিট সময় থাকে, তার বেশি কিন্তু নয়। দেখো, নিয়ন্ত্রিত শ্রেণী শিক্ষণ, অনুশিক্ষণ অনুশীলনের জন্য শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের সংখ্যা থাকে সীমিত। সাধারণত 6 থেকে 10 জন শিক্ষার্থী এখানে উপস্থিত থাকতে পারে, সেই কারণে এটাকে নিয়ন্ত্রিত শিক্ষণ বলা হয়। পঞ্চমত হচ্ছে স্বল্পস্থায়ী শিক্ষণ, মানে খুব অল্প সময় স্থায়ী হয়, তাই না? যেমন অন্যান্য নর্মাল টিচিং আমরা 40 মিনিট পর্যন্ত একটা ক্লাস হয়ে থাকে, সেখানে এই জায়গায় মাত্র 6 মিনিট হচ্ছে, তো এটা খুবই অল্প। দেখো, অনুশিক্ষণ প্রক্রিয়া কেবলমাত্র একটি শিক্ষণ দক্ষতার অনুশীলন করা হয়, কেবলমাত্র একটা স্কিল। দেখবে যখন তোমরা মাইক্রো টিচিংয়ের ডেমো দিতে, তখন একটা দিনে একটা ক্লাসে একটা স্কিলই তুমি ইউজ করতে, তাই না? হয়তো কৃতকলা 5 নম্বর স্কিল, যেটা তুমি সেটা যেদিন পড়াচ্ছ বা সেটার উপর যখন ডেমো দিচ্ছ, সারাদিন ওই নাটক, গান, এই সব নিয়েই পড়ানো হচ্ছে। তো সেরকম একটা দিনে একক স্কিল, একক দক্ষতারই বিকাশ ঘটানো হয়ে থাকে। একক অনুশীলনের সময়কাল হয় 36 মিনিট। এই ব্যাপারটা এবার একটু বুঝতে হবে কিন্তু, যার মধ্যে 36 মিনিট, এটা কিন্তু 6 মিনিট নয়, যার মধ্যে বিষয় উপস্থাপনের জন্য মাত্র 6 মিনিট বরাদ্দ থাকে। এই ব্যাপারটা আমি বুঝিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের অনুশিক্ষণ চক্র। দেখো, সংস্কারমূলক পদ্ধতি এটা একটা, যে বিভিন্ন রকমের সংস্কার এখানে আমরা করে থাকি, যে কোন জিনিসটা হলে আরো ভালো হয়, কোন জিনিসটা দরকার, সেই সমস্ত সংস্কারগুলো আমরা এখানে করে থাকি। অনুশিক্ষণ পদ্ধতিটি সংস্কারমূলক, কারণ এখানে শিক্ষার্থী শিক্ষকের নির্দিষ্ট দক্ষতার বিকাশ সম্পন্ন না হলে, যতক্ষণ না দক্ষতাটি সঠিকভাবে অর্জিত হচ্ছে, ততক্ষণ পুনরায় পর্যবেক্ষণ, পুনঃপ্রয়োগ, পুনঃমূল্যায়নের সুযোগ থাকে। ঠিক আছে, মানে কি, ধরো আমি পড়াতে পড়াতে ভুল করে ফেললাম, মানে মাইক্রো টিচিংয়ে আমি যখন পড়াচ্ছিলাম, মানে আমি প্র্যাকটিস করছিলাম, তো সেই প্র্যাকটিস করতে করতে আমি কোথাও ভুল পড়ালাম বা ভুলভাবে আমরা কোনো স্কিলকে ইউজ করলাম, তো সেখানে আমাদের সুযোগ থাকে যে সেটাকে শুধরে নেওয়ার। কিন্তু রিয়েল শ্রেণীকক্ষে আমরা যখন পড়াতে পড়াতে ভুল পড়াই, তখন কিন্তু আমাদের কাছে আর কোনো সুযোগ থাকে না, তাই না? ঠিক সেরকম, এই জন্য এটাকে সংস্কারমূলক পদ্ধতি বলা হয়েছে। আমাদের যে সমস্ত ভুল অভ্যাস রয়েছে, ভুল দক্ষতাগুলো রয়েছে, সেগুলোর আমরা সংস্কার করতে পারি, সেগুলোকে ঠিক করে নিতে পারি। এবার আসি অনুশিক্ষণের প্রয়োজনীয়তার দিকে। এটা দেখো, অনুশিক্ষণের প্রয়োজন সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় এর উৎস কোথা থেকে। অনুশিক্ষণের উৎপত্তি হয়েছে ব্যবহারিক শিক্ষা থেকে। বিশেষজ্ঞ ও শিক্ষাবিদদের দ্বারা অনুশিক্ষণের শিক্ষণ দক্ষতাগুলো পরিমাপ কার্যকরী করে তুলতে পরীক্ষামূলক মূল্যায়নের দ্বারা ওই দক্ষতাগুলোর বিকাশ নির্ধারিত হয়েছে। এখানে সেরকম কিছু নেই আমাদের, এটা একবার পড়ে নেবে তোমরা বাড়িতে। দেখো, অনুশিক্ষণের মাধ্যমে কি কি হয় না, পাঠদানে ভুল সংশোধন সহজ হয়, কোনো পাঠ পড়াতে গিয়ে ভুল হয়ে যাওয়ার যে ব্যাপারটা, সেটা কমে যায়। দ্বিতীয়ত, শিক্ষার্থী শিক্ষকের ত্রুটিগুলি সহজেই ধরা যায়, মানে
যে সমস্ত ছাত্রছাত্রীরা টিচার হবে বলে ট্রেনিং করছে তাদের কোথায় কোথায় ভুল রয়েছে, তাই না? দেখতে না যে তোমাদের ডিএলএড কলেজের স্যাররা বলে দিত যে এই জায়গাটা এরকমভাবে করলে আরও ভালো হয়। তো তাদের টিচিং স্কিলে যে যে ভুলগুলো হচ্ছে সেগুলোকে বোঝা যায়। তারপরে হচ্ছে পাঠদান ও দক্ষতা অর্জন উভয় ক্ষেত্রেই সাফল্য আছে। তারা একদিকে যেমন পাঠদান করতে পারে সেরকম শেখে কীভাবে পাঠদান করতে হয়, তো এদিকে দুদিকেই লাভ হচ্ছে তাদের। সমগ্র পাঠদানকে ভেঙে বিশ্লেষণ করে শিক্ষা দেওয়া হয়ে থাকে, আর অনুশিক্ষণের মাধ্যমে পাঠদানে শিক্ষক শিক্ষার্থীদের সক্রিয়তা বেশি থাকে। ঠিক আছে, শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের সক্রিয়তা কিন্তু এখানে থাকে, মানে যে পড়াচ্ছে সেও সক্রিয় থাকবে, আবার শিক্ষার্থী মানে এখানে দেখবে আমাদেরই বন্ধুরা থাকতো, তাই না? যারা আমাদের সাথে ট্রেনিং করতো তারাই এই মাইক্রো টিচিংয়ে বসে থাকতো স্টুডেন্ট হিসাবে, তো তারাও সক্রিয় থাকে। এবার আসি অনুশিক্ষণ চক্র বা মাইক্রো টিচিং সাইকেল, যেটা 36 মিনিট টাইম যেটা বলছিলাম। দেখো, অনুশিক্ষণ একটি নিম্নলিখিত 6টি পর্যায় দ্বারা এটি পরিচালিত হয়। কি কি দেখো এখানে, এই যে আমাদের 1 নম্বর হচ্ছে প্ল্যান। একটু ভালো করে মনে করো, দেখো বুঝতে পারবে যে তোমরা যখন ট্রেনিং করতে তখন একটা লেসেন প্ল্যান বানাতে হতো। লেসেন প্ল্যান মনে রাখবে, এই লেসেন প্ল্যান বানানোর জন্য নির্দিষ্ট কোনো টাইম থাকে না। ঠিক আছে, মানে তুমি এর কোনো নির্দিষ্ট সময় নেই যে তোমাকে 10 মিনিটে বানাতে হবে বা 12 মিনিটের মধ্যে বানাতে হবে, এমন কোনো ব্যাপার নেই। তুমি ইচ্ছা মতো সেই বিষয়টা বাড়ি থেকে যতক্ষণ ইচ্ছা 2 ঘন্টা 3 ঘন্টা নিয়ে তুমি একটা লেসন প্ল্যান বানাতে পারো। তো এটা হচ্ছে প্ল্যানিং। তা অনুশিক্ষণ চক্রে প্রথম ধাপ কি, তাহলে প্ল্যান বা লেসন প্ল্যান তৈরি করা, পাঠ পরিকল্পনা করা। সেকেন্ড হচ্ছে টিচ। টিচ যেটা তুমি পড়াবে সেই তার সময়সীমাটা মনে রাখতে হবে কিন্তু 6 মিনিট। ঠিক আছে, টিচ পড়ানোর পর কি হলো, আমাদের ফিডব্যাকে এলাম। আমি আগেই বললাম সংশোধনমূলক শিক্ষণ পড়ানোর সময় এটা বলছিলাম, ফিডব্যাকে এলাম। তো সেই ফিডব্যাক হচ্ছে 3 নম্বর স্টেজ, সেখানেও সময় হচ্ছে 6 মিনিট। অর্থাৎ আমি 6 মিনিট পড়ালাম, তারপরে 6 মিনিট ফিডব্যাক দিলাম যে কেমন হয়েছে পড়ানোটি আমার। ঠিক আছে, ফিডব্যাকের পরে দেখা গেল যে ফিডব্যাক খুব খারাপ এসছে বা আমার পড়ানো ভালো হয়নি, তখন দেখবে টিচাররা রিপ্ল্যান দিয়ে দিত। রিপ্ল্যান অর্থাৎ সেই টপিকটাকেই তোমাকে পরের দিন আবার একটা লেসন প্ল্যান তৈরি করে সংশোধন করে সেটাকে আবার পড়াতে হবে। তো এটা হচ্ছে চতুর্থ ধাপ, রিপ্ল্যান। এর সময়সীমা হচ্ছে 12 মিনিট। এই 12 মিনিটের মধ্যে তোমাকে সেই লেসন প্ল্যানটিকে সংশোধন করতে হবে যে যে জায়গায় ভুল হয়েছে এবং আবার পড়াতে হবে। রিপ্ল্যানের পর আসছে রিটিচ, অর্থাৎ রিপ্ল্যান করার পর পুনরায় আবার পড়াবে তুমি, সেটার সময়সীমা 6 মিনিট, এবং তারপরে আবার ফিডব্যাক নেবে, আবার ফিডব্যাক, সেটার সময়সীমা 6 মিনিট। ঠিক আছে, এবার দেখো টোটাল টাইমটা যদি আমরা যোগ করি, এই যে বললাম লেসন প্ল্যান তৈরি করার জন্য নির্দিষ্ট কোনো টাইম নেই, এটা টাইমলেস। দ্বিতীয়ত হচ্ছে পড়াবো আমরা 6 মিনিট, তারপর ফিডব্যাক নেব 6 মিনিট, রিপ্ল্যান করব 12 মিনিট, এটা কিন্তু 12 মিনিট, এটা মনে রাখবে। রিপ্ল্যান করব 12 মিনিট, আবার পুনরায় পড়াবো 6 মিনিট, পুনরায় ফিডব্যাক নেব 6 মিনিট, টোটাল যোগ করলে আমরা 36 মিনিট পাবো। তো এখান থেকে মনে রাখবে পরীক্ষায় যদি প্রশ্ন আসে অনুশিক্ষণ চক্রের সময়সীমা কত, উত্তর করব 36 মিনিট। যদি প্রশ্ন আসে অনুশিক্ষণের সময়সীমা কত, উত্তর করব শুধুমাত্র 6 মিনিট। মানে অনুশিক্ষণের সময়সীমা মানে এখানে জানতে চাইছে এই যে শুধু টিচিংটা কতক্ষণ, 6 মিনিট, কিন্তু টোটাল চক্রটা যদি জানতে চাই তাহলে কিন্তু হয়ে যাবে 36 মিনিট। যদি রিপ্ল্যানের সময়সীমা জানতে চাই, পুনঃপাঠ পরিকল্পনার সময়সীমা কত হয়, মনে রাখবে 12 মিনিট সেটা। ঠিক আছে, এই যে এই টোটাল ছকটা এটা খাতায় লিখে ভালো করে মুখস্থ করবে। তো এখানে এগুলো সব তোমাদের দেওয়াই রয়েছে, এগুলো আশা করি সব তোমরা বুঝতে পারবে, মানে রিপ্ল্যান কি, প্রতিক্রিয়া কি, টিচিং মানে কি, এগুলো আর আশা করি বলতে হবে না তোমাদের। এরপরে এই জায়গাটাতে একটু দেখো ভালো করে, অনুশিক্ষণ পরিবেশনকালে নির্ধারিত সময়সীমাগুলোকে আমরা যেভাবে ভাগ করি, টিচিং হচ্ছে 6 মিনিট, ফিডব্যাক হচ্ছে 6 মিনিট, রিপ্ল্যান হচ্ছে 12 মিনিট, রিটিচ হচ্ছে 6 মিনিট, আর রিফিডব্যাক হচ্ছে 6 মিনিট। দেখো যোগ করো 1 2 3 4 5 6 36 মিনিট, তাই না? এটা হচ্ছে টোটাল অনুশিক্ষণ চক্রের সময়সীমা। অনুশিক্ষণের সময় হয় 6 থেকে 8 মিনিট, মনে রাখবে। অনুশিক্ষণ চক্রের সময়সীমা হয় 36 মিনিট। এবার বলো অনুশিক্ষণ বুঝতে কারো কোথাও সমস্যা আছে কিনা, বোঝা গেছে পুরোটা? কারো কোনো সমস্যা থাকলে বলো। স্যার আরেকবার স্যার সমস্যা নেই। স্যার আমি শুনতে পাইনি, আরেকবার বলুন তো। সমৃদ্ধি এখনই যেটা বললেন। আচ্ছা, এখনই যেটা বললাম ওটা আগেরটাই। দেখো অনুশিক্ষণ চক্রে অনুশিক্ষণ পরিবেশনকালে নির্ধারিত সময়সীমাকে কীভাবে ভাগ করতে পারি আমরা। সেখানে টিচিংকে দেওয়া হয় 6 মিনিট, ফিডব্যাককে দেওয়া হয় 6 মিনিট, রিপ্ল্যানকে দেওয়া হয় 12 মিনিট, রিটিচকে দেওয়া হয় 6 মিনিট এবং রিফিডব্যাককে দেওয়া হয় 6 মিনিট। তোমরা সহজে একটা
প্রথম জিনিসটা মনে রাখবে যে আমি প্রথম যখন কাউকে পড়াবো তার জন্য আমাকে প্রথম কি করতে হবে, লেসন প্ল্যান তৈরি করতে হবে, সেটা হচ্ছে প্ল্যান। এটা হচ্ছে প্রথম স্টেজ। তারপরে আমাকে কলেজে গিয়ে সেটাকে আমরা পড়াতাম, তাই না, প্রত্যেকে ডিএড এর কথা ভাবো, পড়াতাম গিয়ে, সেটাই হচ্ছে টিচ। এর সময়সীমা হচ্ছে 6 মিনিট। এটা হচ্ছে 2 নম্বর স্টেজ। পড়ানোর পরে অবশ্যই ফিডব্যাক নিতে হবে যে কেমন হয়েছে পড়ানোটা, বা ক্লাস স্টুডেন্টদের ভালো লেগেছে কিনা। এটা হচ্ছে 3 নম্বর স্টেজ। এর সময়সীমা হচ্ছে 6 মিনিট। ফিডব্যাক এলো খারাপ, অর্থাৎ টিচার তোমাকে বলে দিল যে তোমার পড়ানো ভালো হচ্ছে না, তাহলে তুমি খেয়ে গেলে কি, রিপ্ল্যান। রিপ্ল্যান অর্থাৎ তোমার লেসন প্ল্যানটা পুনরায় নতুন করে ডিজাইন করতে হবে। এটার সময়সীমা হচ্ছে 12 মিনিট। রিপ্ল্যানের পরে আমি আবার পড়াবো নিশ্চয়ই, তাহলে এটা হবে রিটিচ। এটার সময়সীমা হবে 6 মিনিট। রিটিচের পরে আসবে রিফিডব্যাক। পুনরায় আবার দেখবো কেমন হয়েছে পড়ানো, সেটা সময়সীমা হবে 6 মিনিট। তো এইভাবে একটু প্রত্যেকে নিজেদের সেই কলেজের সময়টাকে মনে করে করে এটা করবে। এই ছকটা মুখস্থ রাখা এমন কিছু ব্যাপার নয়। টোটালটা সময়সীমা যোগ করলে 36 মিনিট পাবে। স্যার অনুশীলন চক্রের তো 6টা ধাপ তাহলে। অনুশিক্ষণ চক্রের, হ্যাঁ দাঁড়াও দেখি, টিচিং, ফিডব্যাক, রিপ্ল্যান, রিটিচ, রিফিডব্যাক। হ্যাঁ, প্ল্যানিংকে নিয়ে 6টা ধাপ, কিন্তু সময়সীমাতে প্ল্যানিংকে কাউন্ট করা হয় না। ঠিক আছে, এমনি চক্রের ধাপ কয়টি জিজ্ঞেস করলে আমরা 6টি করব কিন্তু। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা বেশ, চলো এবার অ্যান্সারগুলো দেখা যাক। দেখো, হু ফার্স্ট অ্যাডপ্টেড মাইক্রো টিচিং টেকনিক? প্রথম মাইক্রো টিচিং এর টেকনিককে কে অ্যাডপ্ট করেছিল বলো? ডিডব্লিউ অ্যালেন, রাইট ওয়াল্ডো, DW Allen। মাইকেল ব্রাউন, না স্ট্যানলি জন? DW Allen। ডিডব্লিউ অ্যালেন। আর ইন্ডিয়াতে যদি বলা হয় তাহলে কি হবে? ইন্ডিয়াতে তিওয়ারি। হ্যাঁ একদম, ডিডি তিওয়ারি। আচ্ছা, তারপরে 2 নম্বর প্রশ্ন, ইন দ্য মাইক্রো টিচিং সাইকেল হাউ মেনি মিনিট ডাজ দ্য টিচিং লাস্ট? মানে পড়ানো, টিচিংটা কত মিনিট ধরে হয়? 2 6 মিনিট। 6 মিনিট। 2 সি। আচ্ছা, 3 নম্বরটা বলো, মাইক্রো টিচিং ইজ স্কেল ডাউন টিচিং, এফেক্টিভ টিচিং, ইভ্যালুয়েশন টিচিং, না রিয়েল টিচিং? স্কেল ডাউন টিচিং। স্কেল ডাউন টিচিং। স্কেল ডাউন কেন বলা হয়? কারণ বড় জিনিসকে আমরা ছোট করে তুলে ধরি। 4 নম্বরটা বলো, টোটাল টাইম। টোটাল টাইম যেটা লাগে মাইক্রো টিচিং সাইকেলে 36 মিনিট। 30 মিনিট। 30 ভেরি গুড। 5টা বলো, মাইক্রো টিচিং ইজ দ্য বেস্ট এক্সাম্পল ফর রোল প্লে, সিমুলেশন, ডেমনস্ট্রেশন, ব্রেনস্টর্মিং। আসলে এই পিডিএফটা ইংরেজি পেডাগজির জন্য আগেরবার বানিয়েছিলাম। হ্যাঁ বলো কি হবে? রোল প্লে মানে হচ্ছে অভিনয় পদ্ধতি, সিমুলেশন মানে হচ্ছে কোনো একটা আসল জিনিসকে অন্য জায়গায় নকল ভাবে প্রতিস্থাপন করা। মানে দেখবি বিভিন্ন গেম হয় সিমুলেশন বলে, প্লে স্টোরে রয়েছে। মানে তুমি গেমটাই দেখাচ্ছ যে একটা বাস চালাচ্ছ, মানে সেই বাসটা চালাচ্ছ নকল গেমের মধ্যে, কিন্তু মনে হবে আসলের মতোই। সেরকম নাকি ডেমনস্ট্রেশন, নাকি ব্রেনস্টর্মিং, সিমুলেশন। এখানে কিন্তু সিমুলেশন। সিমুলেশন। অর্থাৎ তোমার মনে হবে তোমার সেই একই শ্রেণীকক্ষে পড়াচ্ছ, কিন্তু তুমি অ্যাকচুয়ালি পড়াচ্ছ তোমার বন্ধুদের মাঝে। আচ্ছা, 6 নম্বরটা বলো। স্যার রোল প্লে মানে সে নাটকের মতো করে হ্যাঁ দেখানো। হ্যাঁ, অভিনয় পদ্ধতি, নাটক। 6টা বলো, ইন হুইচ অফ দ্য ফলোইং স্কিল টেস্টিং অফ প্রিভিয়াস নলেজ কামস? এদের মধ্যে কোন স্কিলের মধ্যে পূর্ববর্তী জ্ঞানকে আমরা যাচাই করি? স্কিল অফ ডেমনস্ট্রেশন, স্কিল অফ ইন্ট্রোডাকশন, স্কিল অফ স্টিমুলাস ভেরিয়েশন, না স্কিল অফ ক্লোজার? এই যে স্কিল অফ ইন্ট্রোডাকশনটা বলছি, হ্যাঁ এটাই হবে সঠিক স্কিল অফ উত্তর। ইন্ট্রোডাকশন। যেটাকে আমরা, স্যার বি। হ্যাঁ যেটাকে আমরা গিয়ে পূর্ব প্রথমেই জ্ঞান যেটা যাচাই শুরু বলা হয়, হয়। পূর্ব জ্ঞান যাচাই, একদম তাই। তোমরা সবাই কেমন আছো এই বলে যেটা শুরু হয় সেটা। তারপরে বলো, মাইক্রো টিচিং ইজ এ, বলো, ডেমনস্ট্রেশন মেথড, টিচিং মেথড, ট্রেনিং মেথড, না রেমিডিয়াল টিচিং? টিচিং মেথড। টিচিং ট্রেনিং মেথড। টিচিং। টিচিং মেথড হবে নাকি ট্রেনিং টেকনিক হবে? বি আর সি এর মধ্যে ভালো করে দেখো। ট্রেনিং। ট্রেনিং। এটা কিন্তু সি হবে, অপশন সি, ট্রেনিং। ট্রেনিং ট্রেনিং টেকনিক। টেকনিক। হ্যাঁ, এখানে কাদেরকে ট্রেন করা হচ্ছে? হবু টিচারদের ট্রেন করা হচ্ছে। আচ্ছা, আর ম্যাক্রো বললে টিচিং। হ্যাঁ ম্যাক্রো বললে তখন টিচিং হবে। মাইক্রো টিচিং ওয়াজ ফার্স্ট অ্যাডপ্টেড ইন ইন্ডিয়া, এটা সবাই বললে ডিডি তিওয়ারি হবে। ডিডি থিওরি। হ্যাঁ, এইটা বলো, 9 নম্বরটা বলো। সঠিক ক্রম কোনটা? আশা করি দেখতে পাবে। অপশন বি, প্ল্যান, টিচ, ফিডব্যাক, রিপ্ল্যান, রিটিচ, অপশন বি।
অপশন বি। টিচ ফিডব্যাক, রিপ্লান, রিটিচ, রিফিডব্যাক, একদম অপশন বি হবে সঠিক উত্তর। লাস্ট প্রশ্ন বলো, দ্য ওয়ার্ড মাইক্রো এটা কোন শব্দ থেকে এসেছে? মাইক্রো শব্দটা গ্রিক শব্দ মাইক্রো। মিক্রো। মিক্রো। মিক্রো, হ্যাঁ। অপশন বি। অপশন 10-এর বি। তো এই দুটো ক্লাস আমরা করলাম, রেমিডিয়াল টিচিং এবং মাইক্রো টিচিং। এই দুটোতে কারো কোনো সমস্যা থাকলে বলবে এবার। না স্যার, Yes, স্যার। ঠিক আছে স্যার। ওকে, স্যার ক্লিয়ার। বলছি একটু ব্রেন দেবেন স্যার। বলো নাসরিন, শুনতে পেলাম না, কেটে যাচ্ছে তোমার কথা। স্যার বলছি ব্রেন স্টর্মিংটা একটু কি বলে দিবেন স্যার? ব্রেনস্টর্মিং মানে হচ্ছে যে শিক্ষার্থীদের যে ব্রেন সেটাকে সক্রিয় করে তোলা। মানে তুমি যখন প্রথম একটা ক্লাসে পড়াতে ঢুকবে, টিফিনের পরে হয়তো টিফিনে তারা খেলাধুলা করেছে, তো তাদের মন পড়ার দিকে নেই, তাদের মনটা আনমনা হয়ে রয়েছে, কেউ জানলার দিয়ে তাকিয়ে বসে রয়েছে। তখন তুমি তাদেরকে হঠাৎ করে গিয়ে বললে যে চলো আজকে একটা মজার খেলা খেলবো, এরকম ভাবে, বা তাদের হঠাৎ করে কোনো প্রশ্ন করলে যে যে প্রশ্নে তারা আনন্দ পাবে, যে আজকে খেলার সময় দেখলাম একজন খুব ভালো খেলছিল, ওই লাল রঙের টি শার্ট পরে, তার নাম কি ছিল? তো এই ধরনের প্রশ্ন যখন তুমি তাদের করবে পড়াশোনার বাইরে, তারা দেখবে খুব বেশি আনন্দ পাবে এবং সক্রিয় হয়ে তোমাকে উত্তর দেবে যে ম্যাম ওর নাম এটা, বা আমরা আজকে এই খেলেছি, তাই না? তো এই সমস্ত প্রশ্ন করে তাদের ব্রেনটা যেটা আনমনা ছিল সেটাকে সক্রিয় করে তোলা। এই যে ব্রেনকে সক্রিয় করা, মস্তিষ্ককে সক্রিয় করা প্রশ্নের মাধ্যমে, এটাকেই ব্রেন স্টর্মিং বা মস্তিষ্ক প্রক্ষালন বলা হয়। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, ঠিক করে। হ্যাঁ, মস্তিষ্ক প্রক্ষালন বলা হয় এটাকে বাংলায়। ঠিক আছে, চলো, আশা করি সমস্যা নেই। ওকে, বেশ, চলো তাহলে আজকে এত দূর থাক, শেষ করছি আমরা আমাদের আজকের ক্লাসটা এখানে। Good night.